আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। কিন্তু ভালো নেই বিএনপি সরকার, কারণ তাদের 100 দিনের রিপোর্ট বা আমলনামা চলে এসেছে টিআইবির মাধ্যমে। যে নিউজটি আসার পর আজ সংসদ অধিবেশনে সংসদ সদস্য সম্মানিত রুমিন ফারহানা এটিকে নিয়ে এমনভাবে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিএনপিকে তুলোধুনো করে দিয়েছেন যে সারা বাংলাদেশ বিষয়টি জানতে পেরেছে যে বিএনপির শাসনামলের প্রথম 100 দিনে তারা কতটা অযোগ্যতার এবং নিরাপত্তাহীনতার পরিচয় দিয়েছে। চলুন আমরা বিষয়টির ভিতরে প্রবেশ করি। প্রিয় দর্শক, বাংলাদেশের টিআইবি অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সংক্ষেপে আমরা টিআইবি বলে থাকি, এটি সাম্প্রতিক সময়ে বিএনপির 100 দিনের ফিরিস্তি আমলনামা তুলে ধরেছে, যেখানে বলা হচ্ছে এই 100 দিনে বিএনপির শাসনামলে 605 জন নিহত হয়েছে, 209টি ধর্ষণের ঘটনা ঘটেছে, 3496টি নারী ও শিশু নির্যাতন ঘটেছে, 196টি অপহরণ ঘটনা ঘটেছে, 294টি ছিনতাই ঘটেছে, 90টি ডাকাতি আর 129টি পুলিশে হামলা। প্রশ্ন উঠেছে, এটাই কি সে পরিবর্তন যার জন্য মানুষ বিএনপিকে বিপুল ভোট দিয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাধ্যমে এই বাংলাদেশ তাদেরকে ক্ষমতা তুলে দিয়েছে? প্রিয় দর্শক, এটি এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রথম অংশে যদি আমরা আসি, টিআইবি রিপোর্ট যেখানে ভয়াবহ বাস্তবতা তারা তুলে ধরেছে। তারা বলছে সরকারের প্রথম 100 দিনে দেশে অপরাধ হার ছিল উদ্বেগজনকভাবে, অর্থাৎ অনেক বেশি আকারে বেড়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলেও এতটা ভয়াবহ নাজুক অবস্থায় যায়নি, যেটা গত ফ্যাসিস্ট সরকারের পতনের পর যা হওয়ার কথা ছিল তার চেয়েও বেশি উদ্বেগজনক প্রকাশ করছে। প্রতিদিন গড়ে 6 জনের বেশি মানুষ নিহত হচ্ছে, প্রায় 2 জন ধর্ষণের শিকার হচ্ছে, এমনকি নারী ও শিশু নির্যাতনের সংখ্যা ছাড়িয়ে গেছে 3496। এই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক ও অস্থিতিশীল। আপনারা জানেন, বিএনপির শাসনামলে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ, তার শাসন আমলে এখন যেহেতু এইটি নির্বাচিত সরকার, তাই অপরাধীরা যখন জেল এবং আইন আদালতের মাধ্যমে আইনি লড়াই করে তারা জামিন পেয়ে যাচ্ছে, তখন তারা আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। তাদের মধ্য থেকে যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগের ছত্রছায়ায় অঙ্গ সংগঠনের যে সকল নেতা কর্মীরা আইন আদালতের ফাঁক ফুকুর দিয়ে জামিন পেয়ে যাচ্ছে, তারা পুলিশকে ফোন করে ভয়ভীতি দেখাচ্ছে। তারা বলছে যে আমরা কি চিরদিনই লুকিয়ে থাকবো, জেলে থাকবো, আড়ালে থাকবো, দেশে বাইরে থাকবো? আমরা একদিন না একদিন আমাদের ভিটায়, আমাদের বাড়িতে, গ্রামে, রাজনৈতিক মাঠে ফিরে আসব, আর সেই ভয়াল দিনগুলোতে আমরা তোমাদের এই হিসাবগুলো কলায় গন্ডায় মিলিয়ে নেব। এই যে ভয়ভীতি দেখাচ্ছে, সেই ভয়ভীতির ফল একজন পুলিশ অফিসার তিনি গণমাধ্যমে প্রকাশ করেছেন যে কোনো ছিনতাইকারী বা কোনো অপরাধী যখন জামিন পেয়ে চলে আসে, তখন প্রিজন ভ্যানে বসে বা তাদেরকে দেখে ওরা মুচকি হাসে, অট্ট হাসি দেয়, নানান ধরনের কথা বলে যে ধরে রাখতে তো পারলে না, ঠিকই চলে এসেছি। এটা অত্যন্ত আইন শৃঙ্খলার অবনতির এবং আইনের অপব্যবহারের অবনতি সেখানে ফুটে উঠেছে। আমরা দেখতে পেয়েছি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যখন আপনার চেষ্টা করছিলেন অন্তর্বর্তীকালীন সরকার শাসন আমলে এসে, তখন কিন্তু তাকে দায়িত্ব সরিয়ে দিয়ে আরেকজনকে দেয়া হয়। তিনি কিন্তু হাস্যজ্জ্বলভাবে সকল কিছু সমাধান করার চেষ্টা করলেও কিন্তু তিনি ব্যর্থ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে পদত্যাগ করেন, অর্থাৎ তার শাসনামল শেষ করেন। পদত্যাগ বলা যাবে না, তিনি তার শাসনামল শেষ করেন। এরপরে নির্বাচিত সরকার বিএনপি আসে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয়। তিনি এই দায়িত্বে কতটা সফল হয়েছেন এই রিপোর্ট দেখলেই আপনারা মিলিয়ে নিতে পারবেন। এবার দ্বিতীয় অংশে আমরা আসি এখন
আমাদের পালা টিআইবির অভিযোগ। কি অভিযোগ করছে তারা? বলছে সরকারের ভিতরে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর মানসিকতা, এখন আমাদের পালা। বুঝতে পারছেন? অর্থাৎ ক্ষমতায় এসে নিজেদের লোক বসানো, প্রশাসনের দলীয় প্রভাব বাড়ানো এবং প্রতিশ্রুতি থেকে সরে আসা। যে সকল ওয়াদাগুলো দিয়েছিল নির্বাচনের সময় জনগণকে, সুশাসনে তারা নিজেদেরকে তৈরি করবে, আইন শৃঙ্খলার অবনতি হতে দিবে না, নিরাপত্তায় বাংলাদেশ পুরো দেশের নারী পুরুষ শিশু একটা শৃঙ্খলায় থাকবে, অপরাধীরা কোনোভাবেই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে পারবে না এবং অপরাধীরা মাথা চড়া দিয়ে উঠতে পারবে না, তাদেরকে শক্ত এবং কঠোরভাবে দমন করা হবে। কিন্তু কোনোটাই বিএনপি সরকার খুব ভালোভাবে করতে পারছে, সেটা নজির দেখাতে পারছে না। এখন এই জন্যই বলা হচ্ছে যে এখন আমাদের পালা। তৃতীয় অংশ যদি আসি, সংসদে রুমিন ফারহানা যে বিস্ফোরক মন্তব্য বক্তব্য তুলে ধরেছে, সেখানে ভাগ্যিস স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ ছিলেন না, তবুও তার কাছে তো নিশ্চয়ই পৌঁছে যাবে যেহেতু মিডিয়া যোগ। তিনি বলছেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, মানুষ নিরাপদ নয়। তিনি সরাসরি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, সরকার কি তাহলে ব্যর্থ? অবশ্যই সরকার কি ব্যর্থ? প্রশ্ন কঠিন। সংসদে তার বক্তব্য উঠে আসে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই বিএনপি সরকার ব্যর্থ হচ্ছে। চতুর্থ অংশে যদি আমরা আসি, সেখানে সরকারের পাল্টা বক্তব্য। তবে সরকার এই রিপোর্ট পুরোপুরি মেনে নেয়নি। আপনারা জানেন, কোন সরকারি টিআইবির কোনো প্রতিবেদন যখন প্রকাশ করা হয় তখন তারা কেউই মেনে নেয় না, কিন্তু এটা বলতে পারে না টিআইবির প্রতিবেদন বা সংখ্যাগুলো মিথ্যে। কিন্তু এখন একই ধারাবাহিকতায় বিএনপিও এই অভিযোগগুলো মেনে নিচ্ছে না। তাতে কি যা আসে? দেশের মানুষ তো ডাটাগুলো পাচ্ছে, জানতে পারছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন টিআইবির রিপোর্ট সংবাদপত্রের কাটিং এর উপর ভিত্তি করে। বুঝতে পারছেন? অর্থাৎ মারদাঙ্গা কাটিং স্টাইলে নিউজ, অর্থাৎ পাশ কাটিয়ে যাব এবং এটির দায়ভার কাঁধে তুলে নেব না। টিআইবি নিজস্ব মন গড়া রিপোর্ট তৈরি করে দিচ্ছে, তাদেরকে বিব্রত করার পরিস্থিতি তৈরি করছে। টিআইবির যেন অনেক বড় স্বার্থ, টিআইবি যেন সরকার গঠন করতে চায়। টিআইবি মনে হচ্ছে আলাদা একটা রাজনৈতিক সংগঠন, এমনই বুঝাচ্ছে। তিনি দাবি করেন সরকারি হিসাব অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে নাকি ভালো। খুব দর্শন হচ্ছে তো না, খুব ঘটনা ঘটতেছে তো, খুব ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো টিআইবি অন্যদিকে বলছে দুটি চিত্র, যে পরিস্থিতি খারাপ, পরিস্থিতি এখনো উন্নতি ঘটেনি। আচ্ছা, সরকার বলছে উন্নতি হয়েছে। পঞ্চম অংশে আসি, আসল প্রশ্ন কোথায়? এখন বড় প্রশ্ন, সত্য কোনটা? বিএনপি বলছে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, টিআইবি বলছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। সত্য কোনটা? বিশেষজ্ঞরা বলছে টিআইবি যেহেতু একটা স্বাধীন সংস্থা, তাদের রিপোর্টকে একেবারে উড়িয়ে দিয়ে খামখেয়ালিপনা অ্যান্সার দিয়ে এড়িয়ে যেতে পারবে না। জনগণ কিন্তু এখন সচেতন, যা ইচ্ছা তা বলে তারা গিলে খেয়ে ফেলবে। আপনার দলের নেতা কর্মীরা খেতে পারে, কারণ তারা আপনাদের দ্বারা তুষ্ট হচ্ছে, লাভবান হচ্ছে, পকেট ভারী হচ্ছে, চাঁদ আসতেছে, ঘুষ আসতেছে, সংসার ভালোভাবে চলছে, ব্যাংকে ব্যালেন্স যোগ হচ্ছে, বিদেশে বাড়িতে কদিন বসানো যাবে, ওখানে বেগম পাড়া গড়ে তুলবে। তো যা হোক, তারা তো আপনাদের কথা মেনে নিবে, কিন্তু এর বাইরে বাকি যে 60% মানুষ, তারা কি মেনে নিবে? তারা তো আপনাদের দল করে না। অতএব বিপদ আসছে সামনে। এখন সাধারণ মানুষের বাস্তবতা হলো, সাধারণ মানুষের প্রশ্ন একটাই, আমি এই যে ঘটনা টিআইবি দিল, আমি কি আসলে নিরাপদ ব্যক্তি? আমি কি আসলে নিরাপদ? যখন প্রতিদিন হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, চিন্তাই হচ্ছে, তখন পরিসংখ্যানের চেয়ে বাস্তবতা সবচেয়ে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। যখন অপরাধীরা আইনের ফাঁক ফোকর দিয়ে নিজস্ব উকিল, নিজস্ব ক্ষমতা ব্যবহার করে তারা বেরিয়ে আসে জামিনে, ভয় দেখাচ্ছে, আরো দ্বিগুণ প্রতিশোধ পরায়ণ হয়ে আক্রমণের প্ল্যান করছে, তখন আপনি, আমি বা রাষ্ট্রের জনগণ কি নিরাপদ? সেটাই প্রশ্ন ছুড়ে দিলাম। এখন রাজনৈতিক চাপ বাড়ছে, এই রিপোর্টের ফলে সরকার চাপে আছে, বিরোধীরা যা দল আছে যারা, তারা শক্তিশালী অবস্থানে আছে। সংসদে বিষয় নিয়ে এখন বিতর্ক তুঙ্গে চলবে। বিশেষ করে রুমিন ফারহানার বক্তব্য, এই ইস্যুকে কোনোভাবেই আপনারা এড়িয়ে যেতে পারবেন না। তিনি তুলে ধরেছেন, পুরো নিউজ চ্যানেলগুলোতে এই বিষয়টি চলে এসেছে, যার কারণে আমিও কিন্তু নিউজটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি অবাক হয়েছি, এই সরকার 100 দিনে এত অপরাধ হলো, তাহলে বর্ষিয়ার নেতা সালাউদ্দিন আহমেদকে কেন এই গুরুত্বপূর্ণ পদে দিলেন? জনাব তারেক রহমান কি খেলা দেখাচ্ছেন?
তিনি কি আসলে এটা উপলব্ধি করতে পারছেন কিনা সেটাই ওনার সুস্থ মস্তিষ্ক সামনে প্রকাশ করবে। টিআইবির এই যে রিপোর্ট, এটি শুধু একটি গবেষণা নয়, এটি একটি কিন্তু সতর্কবার্তা। কিন্তু এটি কি সত্যি বাস্তবতার প্রতিফলন, নাকি রাজনৈতিক চাপ তৈরির একটি হাতিয়ার, সেটি এখন বড় প্রশ্ন। প্রিয় দর্শক, এখন যে 100 দিনে 605টি লাশ, এই সংখ্যা কি একটি পরিসংখ্যান, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটি ব্যর্থতার গল্প? আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।